চলুন শুরু করা যাক। আজকের এই এক্সপ্লেনারে সবাইকে দারুণ উৎসাহের সাথে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটা চমকপ্রদ বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের প্রতিদিনের কর্মক্ষেত্রের সাধারণ ইমেল বা চিঠিপত্রগুলোকে আক্ষরিক অর্থেই পুরোপুরি বদলে দিতে পারে। সাধারণত আমাদের মনে হতে পারে যে কর্পোরেট লেখালেখি মানেই বুঝি কেবল কিছু বোরিং আর গদবাঁধা শব্দের ব্যবহার, কিন্তু আসল সত্যিটা হলো কিছু নির্দিষ্ট বুনিয়াদী ফ্রেমওয়ার্ক ব্যবহার করে একেবারে সাধারণ তথ্যকেও কিভাবে অসাধারণ আর প্রভাব বিস্তারকারী করে তোলা যায়, আজ আমরা সেটাই এক্সপ্লোর করব। এই উদ্ধৃতিটি ভীষণ শক্তিশালী একটা মেসেজ দিচ্ছে। একটু ভেবে দেখুন, কর্মক্ষেত্রে পরিষ্কার এবং কার্যকর যোগাযোগ এখন কিন্তু আর কেবল একটা সফট স্কিল বা সাধারণ দক্ষতার পর্যায়ে আটকে নেই। এটি এখন সরাসরি ক্যারিয়ার গ্রোথ আর যে কোনো প্রতিষ্ঠানের সাফল্যের সবচেয়ে বড় হাতিয়ার। নিজেদের আইডিয়াগুলো যদি নির্ভুলভাবে আর পুরো আত্মবিশ্বাসের সাথে তুলে ধরা যায়, তাহলে প্রতিটি ইমেইল বা প্রেজেন্টেশন হয়ে ওঠে পেশাদারিত্ব প্রমাণের সবচেয়ে বড় সুযোগ। আর এটাই কিন্তু প্রতিযোগিতায় অন্যদের চেয়ে কয়েক ধাপ এগিয়ে রাখে। এখন একটা দারুণ প্রশ্ন মাথায় আসতে পারে, একটি সাধারণ কর্পোরেট মেসেজ আর একটি সত্যি দুর্দান্ত মেসেজের মধ্যে আসলে তফাৎটা কোথায়? কেন কিছু ইমেল পড়ার পর চরম বিভ্রান্তি তৈরি হয়, আবার কিছু ইমেল পড়ার সাথে সাথে যিনি পাঠিয়েছেন তার প্রতি এক ধরনের সম্মান আর পেশাদারি আস্থা তৈরি হয়ে যায়? এর পুরো ম্যাজিকটাই লুকিয়ে আছে মেসেজের পেছনের কৌশল আর কাঠামোর মধ্যে। আজকের এই বিশ্লেষণে আমরা খুব পরিষ্কার আর যৌক্তিক একটা জার্নি ফলো করব। থিওরি থেকে শুরু করে একেবারে প্র্যাকটিক্যাল প্রয়োগ সবই থাকছে। প্রথমে ব্যবসায়িক যোগাযোগের সুবিধা, এরপর বিখ্যাত 7C বা 7CS ফ্রেমওয়ার্ক, পেশাদার চিঠিপত্রের গঠন, একটি নিখুঁত ইন্টারভিউ কল লেটার তৈরির কৌশল এবং সবশেষে কাঠামোগত সহানুভূতির মাধ্যমে সাফল্যের ধাপগুলো একে একে দেখে নেওয়া হবে। চলুন এগিয়ে যাওয়া যাক। শুরুতেই আসা যাক প্রথম মূল বিষয়ে, ব্যবসায়িক যোগাযোগের সুবিধা। যে কোনো প্রতিষ্ঠানে প্রজেক্টের সমন্বয় করা থেকে শুরু করে লিডারশিপের প্রভাব তৈরি করা পর্যন্ত সবকিছুর মূলে কিন্তু এই যোগাযোগ। পরিষ্কার যোগাযোগ শুধু যে ভুল বোঝাবুঝি কমায় তা নয়, এটি টিমের ভেতরে সম্পর্ক মজবুত করে আর দ্রুত সিদ্ধান্ত নিতেও দারুণ সাহায্য করে। এখানে বিখ্যাত 7C বা 7Cs ফ্রেমওয়ার্কের বৃত্তাকার রূপটি দেখা যাচ্ছে। এই 7টি সি হল ক্ল্যারিটি, কনসাইসনেস, কারেক্টনেস, কমপ্লিটনেস, কোর্টেসি, কংক্রিটনেস এবং কনসিডারেশন। এই প্রতিটি সি কিন্তু পেশাদার মেসেজগুলোর জন্য এক একটি অত্যাবশ্যকীয় চেকপয়েন্ট হিসাবে কাজ করে, যা নিশ্চিত করে যে বার্তাটি ঠিকঠাকভাবে তার গন্তব্যে পৌঁছেছে। এবার এই যোগাযোগ কাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি উপাদান খুব দ্রুত বিশ্লেষণ করে দেখা যাক। এগুলো একবার আয়ত্ত করতে পারলে যে কোনো কর্পোরেট মেসেজের মান একেবারে জাদুকরীভাবে পাল্টে যাবে। প্রথমেই আসে সম্পূর্ণতা বা কমপ্লিটনেস। এর মানে হল একটা মেসেজে এমন সব তথ্য থাকতে হবে যা দিয়ে খুব সহজেই সিদ্ধান্ত নেওয়া যায়। একটা অসম্পূর্ণ ইমেইলের কারণে বারবার রিপ্লাই দিয়ে ফলো আপ করাটা যে কতটা বিরক্তির আর সময়ের অপচয়, সেটা আমরা সবাই জানি। সম্পূর্ণতা মূলত অপ্রয়োজনীয় শব্দের ভিড় সরিয়ে ঠিক সেই ডেটাটাই দেয় যা আত্মবিশ্বাসের সাথে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এবার আসি সুনির্দিষ্টতা বা কনক্রিটনেসের কথায়। কর্পোরেট দুনিয়ায় ভাষা বা অস্পষ্ট কথার আসলে কোনো জায়গাই নেই। নির্দিষ্ট ডেটা, পরিসংখ্যান আর পরিষ্কার উদাহরণ ব্যবহার করতে হবে। বক্তব্য যখন মজবুত তথ্যের উপর দাঁড় করানো থাকে, তখন পেশাদারি গ্রহণযোগ্যতা কয়েক গুণ বেড়ে যায়, আর এতে করে ভুল ব্যাখ্যার সুযোগও একেবারে শূন্যর কোঠায় নেমে আসে। এরপরে দুটি উপাদান ভীষণ ইন্টারেস্টিং: সৌজন্য এবং বিবেচনা। এটি মূলত ভিউ পয়েন্ট বা যিনি মেসেজটি পড়ছেন তার দৃষ্টিকোণ থেকে চিন্তা করার একটা দারুণ কৌশল। মেসেজ পড়ার সময় উল্টো দিকের মানুষটা কি ভাবছেন বা তার কি প্রয়োজন সেটা বুঝতে পারাটাই হলো বিবেচনা, আর সেই সাথে সম্মানজনক ও বিনয়ী সুর বজায় রাখাটা হলো সৌজন্য। এই সহানুভূতি কিন্তু দীর্ঘমেয়াদী সম্পর্ক ধরে রাখতে দারুণ কাজ করে। আচ্ছা, তাত্ত্বিক নিয়মকানুন তো অনেক হলো, এবার আমরা এই এক্সপ্লেনারের সবচেয়ে প্র্যাকটিক্যাল অংশে প্রবেশ করছি, পেশাদার চিঠিপত্রের গঠন। কারণ নিয়ম যতই জানা থাকুক, সেটাকে যদি সঠিক ফরম্যাটে উপস্থাপন করা না যায়, তাহলে পুরো উদ্দেশ্যটাই মাঠে মারা যেতে পারে। একটি স্ট্যান্ডার্ড বিজনেস লেটারের সাধারণত 10টি অংশ থাকে। ওপরের দিকের 5টি অংশের শুরুতেই থাকে প্রতিষ্ঠানের লেটারহেড বা লোগো। এরপর তারিখ, প্রাপকের ব্লক, একটি মানানসই সম্বোধন এবং সবশেষে ভূমিকা।
সবচেয়ে মনে রাখার মতো বিষয় হল চিঠির ভূমিকা হতে হবে ভীষণ আকর্ষণীয় এবং স্পষ্ট, যাতে পড়া মাত্রই চিঠির আসল উদ্দেশ্যটা চোখের সামনে ভেসে ওঠে। চিঠির নিচের দিকের অংশে মূলত ৩টি ধাপ থাকে। প্রথমে বডি বা মূল অংশ। এখানে বিস্তারিত থাকবে, তবে তা অবশ্যই হতে হবে সংক্ষিপ্ত বা টু দ্য পয়েন্ট। এরপর আসে উপসংহার। এর সবচেয়ে বড় কাজ হল মূল বিষয়গুলোকে এক সুতোয় গাঁথা এবং পরবর্তী পদক্ষেপ কী হবে তা জানিয়ে দেওয়া। সবশেষে থাকে প্রেরকের সিগনেচার ব্লক। এতক্ষণ ধরে শেখা 7C এবং চিঠির কাঠামোগুলোকে এবার একটা রিয়েল লাইফ সিনারিওতে প্রয়োগ করে দেখা যাক। ইন্টারভিউ কল লেটার তৈরি। এই নিয়মগুলো একটি কল লেটারকে ঠিক কতটা নিখুঁত করে তুলতে পারে তা এখনই পরিষ্কার হয়ে যাবে। ধরা যাক, গ্লোবাল রিস্ক ম্যানেজমেন্ট লিমিটেডে রিস্ক অ্যানালিস্ট পদের জন্য একটি কল লেটার ড্রাফট করতে হবে। এখানে সম্পূর্ণতা এবং স্পষ্টতা একেবারে মাস্ট। প্রার্থী যাতে একটুও বিভ্রান্ত না হন, সেজন্য রিস্ক অ্যানালিস্ট পদের নাম, তারিখ, সময় এবং হেডকোয়ার্টারের সুনির্দিষ্ট ভেন্যু স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। সাথে রিস্ক অ্যাসেসমেন্ট পোর্টফোলিও বা অন্য কোনো ডকুমেন্টস আনার দরকার থাকলে সেটাও মেনশন করতে হবে। সুনির্দিষ্টতা কতটা পাওয়ারফুল হতে পারে তার একটা চমৎকার তুলনামূলক চিত্র এখানে দেখা যাচ্ছে। সুবিধামতো কি আমাকে একটি ইন্টারভিউয়ের সুযোগ দেওয়া যেতে পারে? কথাটা শুনতে কেমন যেন একটু দুর্বল আর অস্পষ্ট, তাই না? এর বদলে যদি বলা হয় 2 জুলাই সকালে আমি আপনাকে একটি ইন্টারভিউয়ের সময় নির্ধারণের বিষয়ে কথা বলার জন্য কল করব, তখন এটি অনেক বেশি অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে ওঠে। এটা একটা আলাদা লেভেলের আত্মবিশ্বাস তৈরি করে। আরও একটা দারুণ উদাহরণ দেখা যাক। ইন্টারভিউয়ের পর পাঠানো ধন্যবাদ পত্রে অনেকেই লেখেন, আমার সাথে সময় কাটানোর জন্য ধন্যবাদ। খুবই সাদামাটা একটা কথা, কিন্তু একে যদি বিবেচনা বা কনসিডারেশন নীতির আলোকে সাজানো হয়, তাহলে লেখা যায়, অতিরিক্ত তথ্যের প্রয়োজন হলে জানাবেন। একজন কঠোর পরিশ্রমী এবং নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে আমার উপর নির্ভর করা যেতে পারে। দেখুন কিভাবে একটা সাধারণ বাক্য নিমেষেই একটা ভ্যালিউ ড্রিভেন স্টেটমেন্টে পরিণত হলো। আমরা এই এক্সপ্লেইনারের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই অংশে আমরা দেখব কিভাবে কঠোর ফরম্যাটের সাথে মানুষের স্বাভাবিক সহানুভূতি বা এমপ্যাথিকে মিলিয়ে দিলে যোগাযোগের সমস্ত গ্যাপ জাদুকরীভাবে দূর হয়ে যায়। একেই বলা হচ্ছে কাঠামোগত সহানুভূতি বা স্ট্রাকচার্ড এমপ্যাথি। এই ব্যবহারিক চেকলিস্টটা আসলে আমাদের নিজেদের লেখাগুলোকে অডিট করার একটা দুর্দান্ত টুল। চিঠির ওপেনিং অংশে ইউ অ্যাটিটিউড আছে কিনা, মূল অংশে তথ্যের মিল ঠিকমতো বোঝানো হয়েছে কিনা এবং শেষ অংশে বিনয়ের সাথে পরবর্তী পদক্ষেপ চাওয়া হয়েছে কিনা, এই চেকলিস্টটা সেই 7C এর নীতিগুলোকেই লেখায় নিশ্চিত করতে সবচেয়ে বেশি সাহায্য করে। শেষ করার আগে সবার জন্য একটা চিন্তার খোরাক রেখে যাই। আজ সকালে বা গতকাল যে পেশাদার ইমেলটি পাঠানো হয়েছে, সেটি কি যোগাযোগের এই 7C পুরোপুরি মেনে চলছে? এই আলোচনা থেকে পাওয়া ফ্রেমওয়ার্কগুলো প্রতিদিনের কর্পোরেট চিঠিপত্রে প্রয়োগ করলে লেখা আগের চেয়ে অনেক বেশি ধারালো এবং কার্যকর হয়ে উঠবে, এটা নিশ্চিত। আমাদের এই এক্সপ্লেনারের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। সবাই দারুণ থাকবেন।